হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটা নতুন ক্লাস করব, সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। আমরা মডার্ন হিস্ট্রি আজকে প্রথম ক্লাস করতে চলেছি, কারণ আধুনিক ভারতের ইতিহাস অনেকটাই বড় এবং আমাদের এক্সাম পার্সপেক্টিভে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আসন্ন WBCS এক্সাম এবং যে কোনো এক্সামের ক্ষেত্রে আমাদের মডার্ন হিস্ট্রি থেকে অনেক বেশি কোশ্চেন আছে। তো আজকে আমরা যেটা দেখব, একটা কনসেপ্ট দেখব মডার্ন হিস্ট্রি। আমরা সকলেই জানি যে ভাস্কো ডা গামা এবং হচ্ছে তোমার এবং ক্রিস্টোফার কলম্বাস কী করেছিল? ভাস্কো ডা গামা ইন্ডিয়াকে ডিসকভার করেছিল এবং ক্রিস্টোফার কলম্বাস কী করেছিল? আমেরিকাকে। ঠিক আছে, কিন্তু যে কীভাবে করেছিল, তার কনসেপ্টটা কি, কীভাবে, কী জন্য করেছিল, ভারতবর্ষকে তোমার ডিসকভার করার রিজনটা কী ছিল, কীভাবে করলো, কীভাবে ডিসকভার করলো, এবং ক্রিস্টোফার কলম্বাসই বা কীভাবে করলো, এর যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমাদের সকলে জানা নেই। আমরা বেশিরভাগ জনই জানি না। আমরা সকলে পড়েছি যে 1498 খ্রিস্টাব্দে কি ভারতবর্ষে কি ডিসকভার করেছিল কে? ভাস্কো ডা গামা। কিন্তু এর পেছনের কী কারণে করেছিল, কীভাবে করেছিল, হঠাৎ করে হয়ে গেল কি, একবার অ্যাটেম্পটে হয়ে গেল কি, এই রিজনটা আমরা জানি না। এই রিজনটা জানার জন্য আজকে আমাদের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা এক্সামের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য ইম্পর্টেন্ট, আর যারা এমনি জেনারেল নলেজ, যারা মানে পড়তে ভালোবাসো, যাদের জন্য, যারা জানতে ভালোবাসো, ইতিহাসকে পড়তে ভালোবাসো, তাদের জন্য জানা খুবই প্রয়োজন। তাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে আজকে কীভাবে আমাদের ভারতবর্ষ ডিসকভার হলো এবং কীভাবে আমেরিকা ডিসকভার হলো, এই কনসেপ্টের উপর আজকের ভিডিওটা। ওকে, তো চলো শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা যেটা জানি, ভারতবর্ষে যে আমাদের ভারতবর্ষে যে রুটটা ছিল, এই যে আফ্রিকার একদম নিচে দিয়ে যে ভারতবর্ষে আমাদের এসেছিলো ভাস্কো ডা গামা 1400 কত সালে? 98 সালে। এটা অনেক এক্সামে এসেছে, এটা মনে রাখবে, কত সালে? 1498 সালে। তো এটা কি একবারেই আবিষ্কার হয়ে গেলো? ভাস্কো ডা গামা কি একবারে এইভাবে চলে আসলো? না, এতটা ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জন্য এতটা লম্বা রুট কেন নিতে হলো? কারণ তার আগে তো শর্টকাট রুট ছিল। শর্টকাট রুট এই মেডিটেরিয়ান সির মধ্যে একটা ল্যান্ড রুট ছিল, ইরান এবং আফগানিস্তানের উপর দিয়ে ইন্ডিয়াতে আসা যেত। এবং আরেকটা কি সি রুট ছিল, যে এই সি রুটের মাধ্যমে কি ইন্ডিয়াতে আসা যেত। বুঝতে পারা গেল? তাহলে দুটো সি রুট, একটা ল্যান্ড রুট এবং একটা সি রুট ছিল, অলরেডি ছিল। সেই দিয়ে আগে কী করতো, ইউরোপিয়ানরা ভারতবর্ষে আসতো। কিন্তু হঠাৎ করে এই যে রাস্তাটা, এই যে এত লম্বা রাস্তাটা ভাস্কো ডা গামাকে কেন আবিষ্কার করতে হলো? এর পিছনে রিজনটা কী ছিল? এটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আমরা। ওকে, তো চলো দেখা যাক। তো প্রথম হচ্ছে কি, আমরা জানি ইউরোপিয়ানরা কী ছিল, ইউরোপিয়ানরা ছিল একটা ইন্ডিয়ান যে গুডস, যে আমাদের ইন্ডিয়াতে যেসব জিনিসগুলো তৈরি হতো, যেসব সামানগুলো তৈরি হতো, সেগুলো কি সবথেকে ভালো মার্কেট কী ছিল? সবথেকে ভালো মার্কেট ছিল ইউরোপিয়ান মার্কেটে কি ইন্ডিয়ান যেসব গুডসগুলো, ইন্ডিয়ান যেসব সামানগুলো ছিল, সেগুলো কি ইউরোপের বাজারে খুব ভালো করে কী হতো? বিক্রি হতো। বুঝতে পারবে? কারণ কি, ইন্ডিয়ান যে সামান ছিল, ইন্ডিয়ান যে জিনিসপত্র ছিল, তার ডিমান্ড খুব বেশি ছিল কোথায়? ইউরোপিয়ান মার্কেটে। ওকে, বুঝতে পারলে? এই ছোট্ট জিনিসটা বুঝতে পারা গেল। সেই কারণে কি ইন্ডিয়া থেকে কী যেত? প্রিসিয়াস স্টোন, মানে দামি দামি পাথর, স্পাইসেস মানে কি মশলা, এবং সিল্ক, ক্যালিকোসটা কি একটা হচ্ছে কটনের একটা, মানে তোমার কাপড় টাইপের বলতে পারো। ঠিক আছে, কটনের ফ্যাব্রিক যেটাকে বলে। তাহলে কটন, সিল্কের এবং স্পাইস মানে মশলা, সব থেকে ইম্পর্টেন্ট যেটা ছিল কি মশলা, মশলার কি মশলার ট্রেডিং কোথায় হতো বেশি? সব থেকে বেশি হতো ইউরোপিয়ান মার্কেটে। এবং কেন মশলার মানে ট্রেডিং হতো, সে কারণটা আমরা কি জানি? কারণটা হচ্ছে কি, ইউরোপ হচ্ছে কি একটা ঠান্ডা জায়গা, এবং ঠান্ডা জায়গার জন্য সেখানে কী করতে হতো, ওরা কী করতো, বেশিরভাগ কি মিট কনজিউম করতো। তারা কী করতো? মাংস খেত। এই মাংসকে কনজিউম করার জন্য কি স্পাইস মানে কি আমাদের মশলার প্রয়োজন হয়। মাংসকে আমরা কী করি? ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করে রাখি। তাই প্রিজার্ভ করার জন্য কি মশলাকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্টস। তাই মশলার মাধ্যমে কী হতো, এই মাংসকে কী করতো ইউরোপিয়ানকে প্রিজার্ভ করে রাখতো। তারা কি জমিয়ে রাখতো, অনেক দিন ধরে খেত। কারণ কি, এটা হচ্ছে ঠান্ডা এরিয়া। তাই তার নিজেদেরকে গরম রাখার জন্য তাদেরকে একটা হচ্ছে ওয়াইন আর একটা কি মিট বা মশলার প্রয়োজন কী ছিল? ইউরোপিয়ানদের অনেক বেশি ছিল। আর মশলার সব থেকে ভান্ডার কী ছিল? আমাদের ইন্ডিয়া ছিল মশলার ভান্ডার। তা মশলার ট্রেডিং সব থেকে বেশি কোথায় হতো? ইউরোপিয়ান মার্কেট হতো। বুঝতে পারলাম তার রিজনটা কি, যে মশলার ট্রেডিং হওয়ার কারণ কি, স্পাইসের ট্রেডিং হওয়ার রিজনটা কি। তো কারণ বুঝতে পারলাম কারণটা। এবার কী হলো, আমাদের কি ইন্ডিয়া থেকে আমাদের কি মানির প্রয়োজন ছিল। আমাদের ভারতীয়দের কি যে মানির প্রয়োজন ছিল, আর ইউরোপিয়ান থেকে যে মশলার প্রয়োজন, এবং তাদের সেই জন্য কি ইন্ডিয়া থেকে কি আমরা কী করতাম? ট্রেডিং করতাম। বুঝতে পারা গেল? এই জিনিসটা শর্ট কনসেপ্টে ক্লিয়ার হলো। এরপর দেখবো চলো, যে এই যে মেডিটেরিয়ান সি দিয়ে এটা দিয়ে একটা ল্যান্ড রুট আছে ইন্ডিয়াতে আসা, এই যে একটা সি রুট আছে, এই সি রুট দিয়ে কি আরাবিয়ান সি থেকে ইন্ডিয়াতে আসার একটা সি রুট ছিল। তাই দুটো সি রুটকে
সি রুটের মাধ্যমে ইউরোপিয়ানরা ভারতবর্ষে না এসে এত লম্বা রুট নেওয়ার রিজনটা কী ছিল? কারণ কি আমরা জানি 1453 সালে কী হয়, আমরা সকলে জানি, খুব ইম্পর্টেন্ট একটা সাল, এটা মনে রাখবে কি, কনস্টান্টিনোপলের কি পতন হয়। কনস্টান্টিনোপলের কি অটোমান তুর্ক কী করে কনস্টান্টিনোপলের পতন হয়। এই জায়গাটা কিছু অটোমান তুর্কিদের কি আন্ডারে ছিল এই জায়গাটা, এবং এই জায়গাটা অটোমান তুর্কিদের আন্ডারে থাকার ফলে কী হয়, তাদের সাথে কি ইউরোপিয়ানদের কি ছিল, একটা অ্যান্টি ছিল, ঠিক আছে, ইউরোপিয়ানদের কি ছিল অ্যান্টি, ইউরোপিয়ানদের সাথে তাদের কি ঝগড়া ছিল। সেই কারণে কি ইউরোপিয়ানদেরকে কী করে, তারা এই জায়গা দিয়ে ভারতবর্ষে আসতে গিয়ে বাধা দেয়। সেই কারণে কি হয় ইউরোপিয়ানদের কি কারণ কি, এবং কি ইউরোপিয়ানদের সেই সময় কি তোমার স্পাইসের অনেক বেশি প্রয়োজন ছিল, ঠিক আছে, কী কারণে প্রয়োজন ছিল সেটাও আমরা বুঝতে পারলাম। তো যে ট্রেডিংটা ইন্ডিয়া থেকে হচ্ছিলো, সেই ট্রেডিংটা কী হয়েছিল, ট্রেডিংটা বন্ধ হয়ে গেছিলো। সেই কারণে ইউরোপিয়ানদের কি একটা অন্য রাস্তার প্রয়োজন ছিল। সেই রাস্তাটা কি হয়েছিল, তারা ভেবেছিল কি একদম আফ্রিকার নিচে দিয়ে তারা কি ভারতবর্ষে আসবে। কিন্তু সমস্যা এটাই ছিল যে আফ্রিকার যে নিচেটা সেটা কোথায় ইউরোপিয়ানদের কিন্তু জানা ছিল না। ইউরোপিয়ানরা কি জানতো না যে আফ্রিকার নিচেটা কোথায়, কত দূর পর্যন্ত আমাদেরকে যেতে হবে, যে আফ্রিকার নিচে দিকে আমরা ইন্ডিয়াতে যেতে পারবো, এই রুটটা তাদের জানা ছিল না। তাহলে কী হলো, এই দুটো রুট কীভাবে বন্ধ হয়ে গেলো, অটোমান তুর্কিদের জন্য বন্ধ হয়ে গেলো, কারণ তাদের সঙ্গে ইউরোপিয়ানদের কি সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তাই তার একটা অল্টারনেট রাস্তাকে আফ্রিকার নিচে দিয়ে ভারতবর্ষে আসার কী করলো, তারা ব্যবস্থা করার চেষ্টা করলো। এবং এই যে রাস্তাটা কিভাবে হবে, কিভাবে যাবে, তার সম্পর্কে তাদের কোনো রকম ধারণা, কোনো রকম আইডিয়া ছিল না। বুঝতে পারা গেল এতদূর পর্যন্ত? এই রাস্তাটা এবার তাদেরকে কী করতে হবে, খোঁজ করতে হবে যে ভারতবর্ষে কীভাবে আসা যায়। এই রাস্তাটা খোঁজ করার জন্য কীভাবে কী খোঁজ করে, এর পরবর্তীকালে ধীরে ধীরে ভিডিওতে ধরে থাকো, ভিডিওতে কি ধীরে ধীরে বুঝতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে এই যে রুটটা আফ্রিকা মানে ইউরোপিয়ান যে কন্টিনেন্ট থেকে, ইউরোপিয়ান মহাদেশ থেকে ভারতবর্ষে আসার ভারতবর্ষে আসার যে রুটটা, এটাকে আবিষ্কার করার জন্য সবথেকে বেশি সক্ষম দুটো কান্ট্রি ছিল। সেই দুটো কান্ট্রি কি ছিল, একটা ছিল পর্তুগাল, একটা হচ্ছে স্পেন। পর্তুগালকে আমরা সবাই কি জানি, রোনাল্ডোর জন্য CR7 জন্য জানি, ঠিক আছে। একটা হচ্ছে পর্তুগাল আর একটা হচ্ছে স্পেন। এই দুটো কান্ট্রি কী ছিল, সবথেকে বেশি সক্ষম ছিল। কারণ কী ছিল, এতগুলো ইউরোপিয়ান কান্ট্রি ছিল, তার মধ্যে কি এক হচ্ছে পর্তুগাল, দ্বিতীয় হচ্ছে কি স্পেন। এই দুটো কান্ট্রি ছিল কি, মানে কি তাদের এবং তাদের কি হচ্ছে নেভিগেটর ছিল, তাদের কি ইম্পর্টেন্ট, তাদের যন্ত্রপাতি অনেক বেশি মানে উন্নত ছিল, তাদের নেভিগেটর অনেক বেশি শিক্ষিত ছিল, তাদের নেভিগেটর অনেক বেশি কি দক্ষ ছিল। বুঝতে পারা গেলো? সেই কারণে কি একমাত্র পর্তুগাল এবং হচ্ছে স্পেন, এই দুটো কান্ট্রি কী ছিল একমাত্র সক্ষম এই রুটটাকে আবিষ্কার করার পিছনে। ওকে, তো এবার দেখা যাক যে পর্তুগাল কীভাবে করলো। ওকে, তো কী হয়েছে, এই সি রুট আবিষ্কার করার আগে, এই যে ইউরোপিয়ানরা সি রুটটা আবিষ্কার করলো ভারতবর্ষে, ঠিক আছে, এই রুটটা আবিষ্কার করার আগে তাদের আমেরিকা সম্পর্কে কোনো রকম আইডিয়া ছিল না। তারা ভাবতো যে আমেরিকা বলে কোনো মানে মহাদেশ, কোনো কন্টিনেন্ট নেই। বুঝতে পারলে? ইউরোপিয়ানরা মনে করতো আমেরিকা বলে কোনো রকম কোনো কন্টিনেন্ট ছিল না, তারা শুধু এইটাকে একটা মানে পৃথিবী মনে করতো, এইটুকু জায়গাকে তারা কি পৃথিবী মনে করতো। আমেরিকা বলে কোনো কনসেপ্ট তাদের কাছে ছিল না। ওকে, তারা কি করতো, এই যে আফ্রিকার ক্যানারি আইল্যান্ড, এখানে একটা জায়গা আছে ক্যানারি আইল্যান্ড, এই ক্যানারি আইল্যান্ডটাকে মনে করতো সবথেকে ওয়েস্টার্ন পার্ট, মানে একটা এই যে গোটা পৃথিবীর সবথেকে পশ্চিম দিকের পার্ট কী ছিল, পশ্চিম দিকের পার্ট তারা মনে করতো এই ক্যানারি আইল্যান্ডটাকে মনে করতো। ওকে, ঠিক আছে, কিন্তু এখানে যে আমেরিকাটা আছে, আমেরিকার কনসেপ্টটা ইউরোপিয়ানদের কাছে ছিল না। ইউরোপিয়ানরা মনে করতো আমেরিকা বলে কোনো কন্টিনেন্ট নেই। ওকে, বুঝতে পারা গেল? নেক্সট কী হবে, পর্তুগালটা কীভাবে ভারতবর্ষকে ইন্ডিয়াকে আবিষ্কার করেছিল সেটা আমরা দেখব। ওকে, তো কীভাবে পর্তুগালটা কী হয়েছিল, প্রথম হচ্ছে প্রিন্স হেনরিকে প্রথম দেওয়া হয়, প্রথম বলা হয় যে প্রিন্স হেনরিকে যে সে যেন ভারতবর্ষটাকে আবিষ্কার করে। কীভাবে করে, প্রিন্স হেনরি কী ছিল, এত বেশি অবসেস ছিল যে এই রুটটাকে আবিষ্কার করার জন্য তাকে কি পোপ নিকোলাস ফাইভ রোমান ক্যাথলিকের, ঠিক আছে, চিফ, সে কী করে পাপেল বুল গ্রান্ট করে। পাপেল বুল বলতে কি, তাই পাপেল বুল একটা হচ্ছে ডিক্রি বলা হয়, মানে একটা কাগজের মধ্যে লিখে দিল, এই কাগজের মধ্যে লিখে দিল, এবং কাগজের মধ্যে লিখে তাকে বলে দেওয়া হলো এখানে তুমি যেভাবে পারো নিজের ইচ্ছা মতো তুমি যেভাবে সক্ষম হও তুমি কি ভারতবর্ষকে কী করো, আবিষ্কার করো। বুঝতে পারা গেল? তাহলে প্রথম কে আবিষ্কার মানে পর্তুগালটা কাকে নিয়োগ করেছিল প্রিন্স হেনরি দ্য নেভিগেটরকে। ওকে, তারপর কাকে করলো, আলফান্সো ফাইভকে। তাহলে কি প্রিন্স হেনরির যা নেভিগেটর কী করলো, প্রথম কি তারা কি এই যে আমরা জানি আফ্রিকার মাঝখান দিয়ে কী হয়েছে, আমাদের ইকুয়েটর গেছে, এই ইকুয়েটরকে কি তারা ক্রস করতে পারেনি। আলফান্সো ফাইভ যে আলফান্সো ফাইভ তো কী করেছিল, একটা নেভিগেটর মানে যে কী করে নেভিগেট করে, যে কী করবে এই রুটটাকে খুঁজবে। তাহলে আলফান্সো ফাইভের নেতৃত্বে
যে নেভিগেটর গিয়েছিল সে কী করেছিল, এই মাত্র কী করেছিল, শুধুমাত্র ইকুয়েটরটাকে ক্রস করতে পেরেছিল। কিন্তু প্রিন্স হেনরির টাইমে যে নেভিগেটর করেছিল সে কি ইকুয়েটরটাও ক্রস করতে পারেনি, মানে এতটুকু এর বেশি খুঁজতে পারেনি। ঠিক আছে, এত দূর এসেছে জাস্ট দিয়ে এখান থেকে এসে দিশা হারিয়ে ফেলেছে, আর পারেনি। তাহলে আলফানসো ফাইভের টাইমে কী হয়েছিল, যে নেভিগেটরটা খুঁজছিল সে কী করেছিল, জাস্ট ইকুয়েটরটা ক্রস করতে পেরেছিল, এত দূর পর্যন্ত সে জায়গাটা আবিষ্কার করতে পারে। ভারতবর্ষ কি এখানটাই, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে হবে। তারা কী করেছিল, তাহলে আলফানসো ফাইভের আমলে জাস্ট এটুকু কী করতে পেরেছিল, আবিষ্কার করতে পেরেছিল। এতটা এখনও জায়গা রাস্তা কি বাকি ছিল। এরপর কে আসলো, এরপর আসলো আমাদের জন টু এর আমলে কী হলো, জন টু এর আমলে তোমার বার্থালোমিউ দিয়াজ, আমরা সকলে নাম শুনেছি বার্থালোমিউ দিয়াজ। ঠিক আছে, বার্থালোমিউ দিয়াজ, ঠিক আছে, আমরা সবাই পড়েছি এর নাম। কত সালে, 1487 সালে। 1487 সালে কী হয়, বার্থালোমিউ দিয়াজ ইকুয়েটরকে ক্রস করে কী করে এই পর্যন্ত চলে আসে, ঠিক আছে, এই পর্যন্ত আফ্রিকার এই জায়গাটা পর্যন্ত চলে আসে। এখানে আসার পর কী হয়, দুর্ভাগ্যবশত বা ভাগ্যবশত যাই বলো না কেন, একটা ঝড় দেখা যায়, একটা কী হয়, একটা ঝড় দেখা যায়, সামুদ্রিক ঝড় দেখা যায়। এবং সামুদ্রিক ঝড় দেখার ফলে কী হয়, এই ঝড়টা কী করে, এই জাহাজটাকে কী করে একদম সাউদার্ন টিপ, যেটা আফ্রিকার সাউদার্ন টিপ, সেটাকে ক্রস করিয়ে দেয়। মানে সে ভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত তার জাহাজটাকে কী করে দেয়, জাহাজটাকে আফ্রিকার যে সাউদার্ন টিপ সব থেকে নিচের দক্ষিণ দিকে সব থেকে বিন্দুটাকে সেটাকে ক্রস করে দেয় এবং কোথায় চলে আসে, মসেল বেতে চলে আসে। বুঝতে পারলে, এইভাবে তারপরে বুঝতে পারে বার্থালোমিউ দিয়াজ, যে বুঝতে পারে আমি কী করলো, ভাগ্যবশত বল বা দুর্ভাগ্যবশত কী হয়, আমি কী করি, বার্থালোমিউ দিয়াজ ভাবে যে আমি আফ্রিকার সাউদার্ন টিপটা কী হয়েছে, ক্রস করে ফেলেছি। তার কি একটা খুশির ঠিকানা থাকে না। এরপর কি হয়, বার্থালোমিউ দিয়াজ যেটা যখনই ক্রস করে ফেলে সেই জায়গার সাউদার্ন টিপটাকে নাম দেয় কেপ অফ গুড হোপ। আমরা সকলেই পড়েছি কেপ অফ গুড হোপ সম্পর্কে। 1487 সালে কী হয়, আবিষ্কার করে কে, বার্থালোমিউ দিয়াজ। তাহলে এতদিন পর আমরা শুধু বার্থালোমিউ দিয়াজ পড়েছি বইয়ে যে কেপ অফ গুড হোপ আবিষ্কার করেছে, কিন্তু আমরা জানতাম না, অনেকে হয়তো জানি, অনেকে জানতাম না যে কেপ অফ গুড হোপটা কোথায় এবং কেন, কীভাবে আবিষ্কার করা হলো। তাহলে এই পর্যন্ত কী হয়ে গেল, আবিষ্কার হয়ে গেল। কিন্তু এখনও পর্যন্ত কি ইন্ডিয়া আবিষ্কার হয়নি, এখনও পর্যন্ত কি আমাদের ভারতবর্ষকে কি আবিষ্কার করতে পারেনি। এই পর্যন্ত এসে কেউ স্টপ হয়ে যায়। এরপর কী হয়, এরপর আসে আমাদের কাহিনীতে আসে তোমার ম্যানুয়েল ওয়ানের আমলে কী হয়, সে একজন পর্তুগিজ নেভিগেটরকে কী করে, নিয়োগ করে। তার নাম কী ছিল, আমাদের ভাস্কো ডা গামা। আমাদের কী ছিল নাম ছিল তোমার, ভাস্কো ডা গামা কী হয়, 1497 সালে কী হয়, সে ইকুয়েটর ক্রস করে কেপ অফ গুড হোপ ক্রস করে কী করে মোজাম্বিকে চলে আসে। মোজাম্বিকে চলে আসে। মোজাম্বিকে এসে সে কী দেখে, মোজাম্বিকে এসে আসার পর দেখে এখানে অনেক ইন্ডিয়ান শিপ, ইন্ডিয়ান জাহাজ কী হয়, জাহাজ এখানে অলরেডি কী করছে, ইন্ডিয়া থেকে এখানে কী করছে বিজনেস করতে আসছে। এখানে মোজাম্বিক আছে, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে মোজাম্বিক আছে, ঠিক আছে। তো এখানে কী করে, ইন্ডিয়ান অনেক জাহাজ কী করে ব্যবসা করতে আসে। তো কী হয়, আমাদের ভাস্কো ডা গামার সাথে আমাদের একটা ইন্ডিয়ান যে যারা ব্যবসায়ী, তার নাম ছিল কি, আমরা সকলেই পড়েছি আব্দুল মাজিদের সাথে তাদেরকে পরিচয় হয়। এবং আব্দুল মাজিদ কী করে, তার জাহাজটাকে কোথায় নিয়ে যায়, ইন্ডিয়া নিয়ে গিয়ে কোথায় করে, কালিকট এবং কোজিকর, মানে কালিকটে, ঠিক আছে, কেরালার কোথায়, কালিকটে। এটা আমরা সবাই বইয়ে পড়েছি, কোথায়, কোজিকরে। ওকে, তাহলে কেরালাতে প্রথম কী হয়, 1498 সালে কী হয়, আমাদের প্রথম ইন্ডিয়াকে আবিষ্কার করে কে, ভাস্কো ডা গামা। তাহলে এত দূর পর্যন্ত আমরা রিজনটা, কাহিনীটা বুঝতে পারলাম, স্টোরিটা বুঝতে পারলাম যে কীভাবে আমাদের ভারতবর্ষকে আবিষ্কার করলো ভাস্কো ডা গামা। ওকে, শুধু ভাস্কো ডা গামা করেনি, তার আগে অনেকের প্রয়াস ছিল, অনেকে চেষ্টা করেছিল বলে ভাস্কো ডা গামা পেরেছে। ওকে, তো এই সমসাময়িককালে আমাদের আমেরিকাও আবিষ্কার হচ্ছিল। তাই এবার আমরা দেখব ভারতবর্ষ আবিষ্কার হয়ে গেল এবং আমরা আমেরিকার আবিষ্কারটা দেখব, কীভাবে আমেরিকা আবিষ্কার হয়েছিল। তো কী হলো, সেই সময় কি পর্তুগিজরা কী করলো, আমাদের ভারতবর্ষকে আবিষ্কার করে দিল। এবং স্পেনকে হাত গুটিতে বসেছিল না, আমরা প্রথমে দেখেছি যে স্পেন আর পর্তুগাল কী ছিল, দুটো কান্ট্রি ছিল যারা সক্ষম ছিল ভারতবর্ষকে আবিষ্কার করার। ওকে, তো স্পেন হাত গুটিয়ে বসেছিল না। স্পেনের কি একজন নেভিগেটর কী নাম ছিল, আমাদের খ্রিস্টোফার কলম্বাস কী করে শুরু করে কি, ভারতবর্ষকে খোঁজ করা। তা স্পেন মানে খ্রিস্টোফার কলম্বাস ভাবলো যে পৃথিবীটা তো গোল, পৃথিবীটা কী হচ্ছে, আমাদের পৃথিবীটা হচ্ছে গোল। তাহলে আমরা এই যে পৃথিবীতে যদি আমরা এইভাবে নিচে দিয়ে না গিয়ে আমরা যদি এইভাবে যাই, ঠিক আছে, এইভাবে যদি ঘুরি, তাহলে তো আমরা কি ভারতবর্ষকে এইভাবে আবিষ্কার করে নিতে পারবো। ওর ধারণা ছিল এইভাবে আমরা কি এখান থেকে বেরোবো, এইভাবে কী করবো, আমরা ভারতবর্ষকে এইখানে চলে আসবো গোল। তো এই ধারণাটাও খারাপ ছিল না। তো কী করলো খ্রিস্টোফার কলম্বাস, কী করলো, সে শুরু করলো ট্রাভেল করতে, ঠিক আছে, মানে ট্রাভেল ঠিক নয়, মানে ভয়েজ যেটাকে বলে, ঠিক
আছে, সমুদ্রকে ভয়েজ বলা হয়। তা ভয়েজ করতে শুরু করলো এবং ভয়েজ করতে করতে সে কোথায় পৌঁছে গেল, সে আনফর্চুনেটলি এটাও বলো ভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত সে কোথায় পৌঁছে গেলো, অন্য একটা কন্টিনেন্টে, অন্য একটা মহাদেশে পৌঁছে গেলো, সেটা হচ্ছে নর্থ আমেরিকাতে। ঠিক আছে, আমেরিকাতে পৌঁছে গেলো। তখনও কিন্তু সাউথ আমেরিকা আবিষ্কার হয়নি। ওকে, পরবর্তীকালে হয়েছিল। তাহলে কী হলো, খ্রিস্টোফার কলম্বাস ভারতবর্ষকে আবিষ্কার করতে গিয়ে দুর্ভাগ্যবশত বা ভাগ্যবশত যাই বলো আমেরিকাকে কী করলো, আবিষ্কার করে ফেললো। ওকে, তো এইভাবে কী হলো, আমাদের আমেরিকার আবিষ্কার হলো। ওকে, এরপর যেটা দেখব সেটা হচ্ছে এই যে আবিষ্কার হলো গোটা পৃথিবীটা, এই পৃথিবীটার বিভিন্ন দেশ, বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন তোমার কন্টিনেন্ট আবিষ্কার হলো। এখানে কোন মহাদেশে কার আধিপত্য বজায় থাকবে, কার কলোনিয়ালিজম হবে, ঠিক আছে, এটাকে কিভাবে ডিসাইড করা হবে। তো এই যে এখানটা দেখলাম ক্যানারি আইল্যান্ড ছিল, এখান থেকে বললো ক্যানারি আইল্যান্ডে 1300 মাইল পশ্চিম দিক থেকে এই যে জায়গাটা, ঠিক আছে, এই যে একটা ইমাজিনারি লাইন ড্র করা হলো। এই ইমাজিনারি লাইনের পশ্চিম দিকে যে জায়গাগুলো থাকবে সেই জায়গাটা কার হবে, স্পেনের আন্ডারে আসবে, স্পেনের আন্ডারে আসবে। ওকে, আর তার মাঝখানে এটাকে কী বলা হলো, এটাকে বলা নিউ ওয়ার্ল্ড। ওকে, এটা কীভাবে ডিসিশন হলো, ট্রিটি অফ টর্ডিসিলাসের মাধ্যমে 1494 সালে এটাকে ডিসিশন নেওয়া গেলো যে ক্যানারি আইল্যান্ডের পশ্চিম দিকে যে জায়গাগুলো আবিষ্কার করা হবে সেটা কার আন্ডারে থাকবে, স্পেনের, এবং তার আগের জায়গাগুলো কী হবে, পর্তুগালের আন্ডারে থাকবে। ওকে, এইভাবে কী হলো, আমাদের দুটো মহাদেশ, দুটো কান্ট্রি যেটা বলতে পারো, এক হচ্ছে তোমার ইন্ডিয়া এবং একটা হচ্ছে তোমার কি আমেরিকা, এই দুটো কী হলো, আবিষ্কার হলো। তাহলে আমরা কি দেখলাম, এক হচ্ছে ভাস্কো ডা গামা আর একটা হচ্ছে কি ক্রিস্টোফার কলম্বাস। দুজন কী করলো আমাদের, এক হচ্ছে ইন্ডিয়া আর একজন হচ্ছে কি আমেরিকা আবিষ্কার করলো। তো এইভাবে কি আমরা স্টোরিটা বুঝতে পারলাম কীভাবে আমাদের ভারতবর্ষ এবং কীভাবে আমেরিকা আবিষ্কার হয়েছিল ভাস্কো ডা গামার দ্বারা এবং ক্রিস্টোফার কলম্বাসের দ্বারা। তো আশা করছি তোমরা খুব ভালো করে স্টোরিটা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারো আরও একবার দেখো, আরও ভালো করে বুঝতে পারবে। এবং এরপরে তোমাদেরকে কোনো দিন মানে মনে রাখতে হবে না যে কীভাবে আবিষ্কার হলো, কীভাবে কেপ অফ গুড হোপ আবিষ্কার হলো, কীভাবে বার্থালোমি দিয়াজ আসলো, ঠিক আছে, ভাস্কো ডা গামা কীভাবে আসলো, এবং হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস কীভাবে আমেরিকা আবিষ্কার করলো। তো যাদের ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই লাইক শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।